কি গো, আজকে এত বেলা হয়ে গেল, এখনো তোমাদের মাছ বিক্রি হলো না? আরে বাবু যে, আসুন আসুন, আপনার জন্যই তো মাছ নিয়ে বসে আছি। আপনি না আসলে কি আমাদের আর মাছ বিক্রি করা হয়? তা যা বলেছ। দাও দাও, আমাকে 2 কেজি মাছ দাও। মাত্র 2 কেজি নেবেন বাবু? দেখুন না, পুরো দোকান জুড়ে মাছের হাট নিয়ে বসেছি আজকে। আজকে তো আমি 2 কেজি মাছ দেব না। তুমি যে কি করো না, প্রতিদিন আমার ব্যাগে জোর করে বেশি মাছ ঢুকিয়ে দাও। এত কিছু খাওয়া যায় নাকি? খাওয়া যাবে না কেন? আপনি কি বুড়ো হয়ে গেছেন? এখনো একা 10 কেজি খাওয়ার অবস্থা আছে আপনার। দিদি তো ঠিকই বলেছে, আপনি বেশি করে মাছ নিয়ে যান। বেশি বেশি খাবার খেলে শরীর সুস্থ থাকে, ঘুমও ভালো হয়। তুই চুপ থাকতো, তোর তো আছে শুধু ঘুম আর ঘুম। বাবু, আপনার কত কেজি লাগবে বলুন তো? তোমাদের সাথে কথাই তো আর আমি পারবো না। তোমাদের যা ইচ্ছা তোমরা দাও। এই তো, এইবার এসেছেন সঠিক পথে। বেশি দিচ্ছি না, 5 কেজি নিয়ে যান। 5 কেজি মাছ নিয়ে আমি কতদিন খাবো? পরে তো সব মাছ পচে যাবে। বাবু, আপনার বাড়ি যে লোক সংখ্যা আছে, তাতে প্রতিদিন 5 কেজি মাছ তো কিছুই না। আপনি নিয়ে যান তো। ঠিক আছে, দাও দাও। বলি, তোমার আক্কেল জ্ঞান কি কখনো হবে না? তুমি বুঝতে পারছো না আমাদের একটা সংসার আছে? বুঝতে পারবো না কেন? আমাদের সংসার আছে, তা তো আমি জানি। বোকার মতন কথা বলো না তো। যদি সেই জ্ঞান তোমার থাকতো, তাহলে ভাইয়ের সাথে ভাগে ব্যবসা করতে না। ভাইদের সাথে ব্যবসা করব না মানে? একা একা ব্যবসা করা যায় নাকি? আজীব। একা একা ব্যবসা করা যায় না কেন? যাদের কেউ নেই তারা একা একা ব্যবসা করছে না। যাদের কেউ নেই তাদের ব্যাপার আলাদা, আর আমাদের ব্যাপারটা আলাদা, সেটা তুমি বুঝতে পারছো না? আমি ঠিকই বুঝতে পেরেছি, তুমি বুঝতে পারছো না। প্রতিদিন দোকানে খেটে মরি আমি, সব খদ্দের আমার থেকে মাছ নেয়। তা নিলে সমস্যা কি? তুমি তো ভালোই পরিশ্রম করছো তাহলে। পরিশ্রম করেও কোনো লাভ হচ্ছে? সেই তো বাকি দুজনকে সমান ভাগ দিতে হচ্ছে। বাকি দুজন তো পরিশ্রম করছে, তাদের অবশ্যই ভাগ দিতে হবে, তাই না? না, আমি দিতে চাই না। আমি চাই একাই পরিশ্রম করব, একাই সমস্ত লাভ নেব। এভাবে হিংসা করলে হয় বলো? আমরা একাই বাড়িতে 3 ভাই আছি, বিরোধ করলে কেমন দেখা যায় বলো তুমি? তাহলে তুমি থাকো তোমার ভাইদের নিয়ে, আমি আর এই ব্যবসায় নাই। আরে, রাগ করছো কেন? রাগ করার মতো আমি তো কিছু বলিনি গো। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দেখছি বললে তো হবে না। আগামীকাল থেকেই আলাদা মাছের দোকান দেব। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো। আমি দেখছি ভাইদের সাথে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, খাও, মন ভরে খেয়ে রাখো। আবার কবে না কবে জানি পেট ভরে খেতে পাও কে জানে। কেন 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 তুমি এমন কথা বলছো? কেন বলছো তুমি পেট ভরে খেতে পারবো না কেন? খেতে পাবে কিভাবে? বড় বৌদি তো সমস্ত কিছু নিজ হাতে নেবার পরিকল্পনা করছে। বড় বৌদি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে? সেটা আবার তোমাকে কে বলল গো? কে আর বলবে? আমি দোকানে থাকি আর আমি জানি না? বাজারের একচ্ছত্র অধিপতি হলো তোমার বৌদি। মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আর বলবো বলো? সমস্ত দোকানের ভার তো সে একাই নিয়েছে মনে হয়। আমরা কেউ তো আর দোকানের মালিক নই, কর্মচারী। যা, এসব কি কথা যে বলো না! এসব কথার কোনো মানে হয় নাকি? বৌদি এমন কেন করতে যাবে? কারণ তোমার বৌদি মনে করে এই মাছের ব্যবসাটার মাথা সে। একাই সে নিজের হাতে সমস্ত লাভ নিতে চায়। ঠিক আছে, আমি তাহলে দাদার সাথে আর বৌদির সাথে একবার কথা বলে দেখব।
না, কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি চাইছি আলাদা মাছের দোকান দিতে, তারপর যেভাবেই হোক খদ্দের আমার কাছেই আসবে। তুমি তো জানো বৌদিকে ছাড়া ব্যবসা তেমন হয় না। হবে না কেন? আমি ব্যবসা করে দেখিয়ে দেব। দেবাশিস বাবু প্রত্যেক দিন এসে বৌদির থেকে মাছ কিনে। তাহলে তুমি কিভাবে ভাবছো তুমি ব্যবসা করতে পারবে? বললাম তো, এবার যেমন করেই হোক ওই দেবাশিস বাবুকেও হাত করতে হবে আমাকে। আচ্ছা, এমন না করে মিলেমিশে থাকলে হয় না? মিলেমিশে থাকার দিন শেষ। আমাকেও তো একটা সংসার সাজাতে হবে নাকি? আমি তো সারা জীবন এদের সাথে কাটাতে পারবো না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। দাদার সাথে না হয় আমি একবার কথা বলেই দেখব, কেমন? তুমি ঠিক কথা বলো আর যাই বলো, আমি যেটা ঠিক করেছি সেটাই করব। যা গরম পড়েছে না, এবার নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না। তা তোমাদের ব্যবসা কেমন চলছে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করছি সিদ্ধান্তটা আপনিও মেনে নেবেন। কি সিদ্ধান্ত নিয়েছো বলো? মেনে নেওয়ার হলে অবশ্যই নেব। মা, আমারও কিছু কথা আছে, আগে বৌদি বলুক, তারপর না হয় আমি বলবো। ঠিক আছে, একজন একজন করে বলো তাহলে। মা, প্রত্যেকেরই আলাদা একটা সংসার আছে। আমি চাই আমার সংসারটা একটু আয় উন্নতি হোক। তোমরা যেভাবে ব্যবসা করছো সেভাবে যদি চালিয়ে যেতে পারো তাহলে সংসারের উন্নতি তো হবেই। না, আমি এই সংসারের কথা বলছি না, আমি আমার এবং আপনার বড় ছেলের সংসারের কথা বলছি। তার মানে তোমরা আলাদা হতে চাইছো, তাই তো? এক প্রকার তাই। আমরা চাই আলাদাভাবে মাছের দোকান দিতে। এখন থেকে বাজারের মাছ আমি একাই নিয়ে যাব, একাই আমি মাছের দোকান বসাতে চাই। আমিও বৌদির সাথে একমত। আমিও এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমরা কি হুট করে পাগল হয়ে গেলে? এমন সিদ্ধান্ত কেন নিলে? তাছাড়া দুজনেই যদি এমন করো তাহলে বাকি সংসারটা চলবে কিভাবে? সেটা তো আমাদের দায়িত্ব নয় মা, আপনাদেরটা আপনারাই বুঝে নিন। তোমরা এমন কেন করছো বৌদি? একসাথে ব্যবসা করলে কি সমস্যা? তুই চুপ থাক। তুই তো ব্যবসায় কখনোই সাহায্য করিস না, শুধু বসে বসে খাওয়ার চিন্তা। এভাবে কেন বলছো বৌদি? আমি তো আমার পুরোটা দিয়েই কাজ করি। হ্যাঁ, তোমার পুরোটা দেওয়া মানে সকালে গিয়ে বাজারে বসা আর ওঠা, ওই শেষ। দেখুন মা, আপনি রাজি হন বা না হন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা সেটাই করব। আমিও একমত। হয়তো আগামীকাল থেকে আমরা বাজারে আলাদা দোকান বসাবো। তোমরা যে এমন করছো না, দেখবে পরে পস্তাবে। শুনছো, বড় বৌদি আর মেজ বৌদি সিদ্ধান্ত নিয়েছে তারা বাজারে মাছের দোকান আলাদা দেবে। কি বলছো? সে সিদ্ধান্ত আবার কখন দেওয়া হলো? কি জানি, আগে তো এমন কিছুই শুনিনি, আজকে রাতেই কথা হলো। তাহলে আমাদের কি হবে? আমরা কিভাবে ব্যবসা করব? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। যদিও আমি না করেছিলাম, আমার কথা কেউ শুনলই না। তোমার কথা কেন শুনবে সবাই? সারাদিন তো বসে বসে অলস সময় কাটাও তুমি। তুমিও তো একই কথাই বলছো। আমি কি কোনো কাজই করি না? কাজ করলে হয়তো তোমাকেও তারা ভাগে নিত। কই, কেউ তো নেয়নি। না নিলে আমার কি করার আছে? তুমিও তাহলে আলাদা দোকান দাও। আলাদা দোকান নিয়ে আমি করবোটা কি? আমি মাছ ধরবো নাকি মাছ বিক্রি করব? তুমি তো আর বিক্রি করতে পারবে না। তুমি জানো নাকি যে আমি বিক্রি করতে পারবো না? তোমাকে আমি ছাড়া আর কে ভালোভাবে চেনে? সারাদিন বসে বসে ঘুমাবে আর মাছের ওপর থেকে মাছই তাড়াবে, তাই না? তুমি কিন্তু আমাকে অপমান করছো বলে দিলাম। তোমার আবার মান অপমান আছে নাকি? ঘুমাও, বেশি কথা বলো না। ঘুমাও ঘুমাও। আমাকে যে বেশি কথা বলতে বারণ করছো। সবাই আলাদা হয়ে গেলে খাবে কি সেই চিন্তা আছে?
তা আমি এক ব্যবস্থা করেই নেব। তাছাড়া মা তো আমাদের পক্ষেই আছে, তাই না? মা আমাদের পক্ষে থাকলেও কোনো লাভ হবে না। মা তো আর বাজারে মাছ বিক্রি করতে যেতে পারবে না। আহা, এখন একটু বকবকানি থামাও তো। অনেক রাত হয়েছে, এখন আমাকে একটু ঘুমোতে দাও না। ঘুমাও ঘুমাও, মায়ের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই, অকর্মে ঠিকই একটা। ধুর ছাতা। দেখেছিস দেখেছিস, তোদের জন্য আমার খদ্দের আসছে না, সব খদ্দের তুই একাই নিয়ে যাচ্ছিস। এই কেমন কথা বৌদি? খদ্দের যদি আমার দোকানে আসে, এটা তো আমার কোনো দোষ নেই, তাই না? দোষ নেই মানে? সবাইকে ভুলিয়ে ভালিয়ে নিজের দোকানে নিয়ে যাচ্ছিস, আমি তো সবই দেখতে পাচ্ছি। তাহলে তুমিও ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাও, আমি তো তোমাকে বারণ করিনি, তাই না? তোমাদের দুজনের জন্যে আমার একটু বেচা কেনা হয়নি। তুই চুপ থাকতো, তুই তো কোনো বেচা কেনাই করিসনি, খদ্দের তোর দোকানে যাবে কি করতে? যাই বলো না কেন বৌদি, আমার দোষ কিন্তু দিতে পারবে না। আমি আমার মতো বেচা কেনা করছি, তুমি তোমার মতো বেচা কেনা করো। আরে এই, মাছ বাজারে বসে ঝগড়া করিস না তো, বাজারটাকে ঝগড়ার কারখানা বানিয়ে ফেলেছে। আমি তো ঝগড়ার কারখানা বানাইনি, তুমিই তো প্রথমে শুরু করলে, আমি তো কোনো কথাই বললাম না। আবার মুখে মুখে তর্ক করছিস তুই? শোন, আমার সাথে কথা বলিস না, আমার মন মেজাজ কিন্তু একদম ভালো নেই। লোকসান হলে কারো মেজাজই ভালো থাকে না। কই, আগে তো আমাদের নিয়ে বড্ড হাসাহাসি করতে, এখন নিজে মজা বোঝো। বড্ড বেশি বার বেড়েছিস চৈতি, এখানে দোকান দিয়ে বসতে পারবি না কিন্তু বলে দিলাম। মা গো মা, পুরো মাছ বাজারটা কি তোমার নাকি? তুমি আমার সাথে কথা বলো না তো বৌদি, তুমি তোমার মতো বেচা কেনা করো। আজকে চল বাড়িতে, বিচার হবে, এরপর দেখবো কার কত দম। তোমার মতো হিংসুটে মেয়ে আমি জিন্দিগিতেও দেখিনি। তোমরা চুপ করো তো, তোমাদের জন্য খদ্দেরের দিকে আসছেই না, সবাই কেমন আর চোখে তাকিয়ে আছে। কি হলোটা কি? তোদের 3 বউয়ের মাছের বাজার কেমন গেল আজকে? কি জানি কেমন গেল, আমি একবারও আজকে বাজারের দিকে যাইনি। না গিয়ে ভালোই করেছিস, গেলে তো অপমানিত হতে হতো। তোদের 3 বউ আজ মাছ বাজারে বসে ঝগড়াঝাটি করেছে। কি বলছো মা? ওরা এত নিচে নেমে গেছে? ওরা যে কত নিচে নেমেছে তা নিজেদের সংসার নিয়ে চিন্তা করার কথা শুনি আমি বুঝেছি। কিন্তু এখন কি করতে পারি মা? 3 জনে যদি এমন করে, তাহলে তো আমাদের সংসারে কোনো লাভই হবে না। কি আর করবি তোরা? 3 জন হয়েছিস এক একটা বলদ, নিজেদের বউকে আয়ত্তে রাখতে পারিস না। কি বলবো মা, কিছু বললেই তো ঝগড়া শুরু করে দেয়। কার ভালো লাগে এত ঝগড়াঝাটি? প্রথমে আশকারা দিয়ে মাথায় তোলার ফল এটা, বুঝতে পেরেছিস? আচ্ছা, এখন এসব কথা বাদ দাও। এই 3 জনের এই কাণ্ড কারখানা কিভাবে বন্ধ করা যায় সেটা বলো। আমার মাথায় একটা পরিকল্পনা আছে, দেখি পরিকল্পনাটা কাজে দেয় কিনা। কি পরিকল্পনা মা? তা তো এখন বলা যাবে না, সময় এলে দেখতে পাবি। তবে এর জন্য দেবাশিস বাবুর সাহায্যের প্রয়োজন। তাহলে কালকে দেবাশিস বাবুকে একবার আমাদের বাড়িতে আসতে বলবো? না না, দেবাশিস বাবুকে আসতে বলতে হবে না, আমি নিজেই যাব তার বাড়ি। ঠিক আছে মা, তোমার যা ইচ্ছা করো, কিন্তু এই 3 জনের এই পাগলামি বন্ধ করো। ঠিক আছে, এখন তোদের চিন্তা করতে হবে না, মাছ ধরায় মন দে, বাজারের দিকটা আমি দেখছি। মা, পারবে তুমি? তোমার পরিকল্পনা কাজে দেবে তো? একটা পরিকল্পনা কাজে না দিলে কি হয়েছে, কত পরিকল্পনা আছে, একটা না একটা ঠিক কাজে দেবে। ঠিক আছে মা, তাহলে এখন আমরা যাচ্ছি।
একটু নিশ্চিন্ত হলাম আমরা। কি হলো বুড়ি, তুমি হুট করে আমাদের বাড়িতে কি করছো গো? বাবু, আপনি কি ব্যস্ত? আপনার সাথে একটা জরুরি কথা ছিল। না না, ব্যস্ত নই। বলো বলো, কি বলতে চাও বলো। আপনি তো জানেন আমার 3 বউ মাছের বাজারে আলাদা আলাদা দোকান দিয়েছে। হ্যাঁ, আমি জানি। তবে তোমার 3 বউয়ের এই সিদ্ধান্ত আমার ভালো লাগলো না। তাই আজকে ওদের দোকান থেকে মাছও কিনে আনিনি। এই সিদ্ধান্ত আমার ভালো লাগছে না বাবু, তাই চাইছি ওদের 3 জনকে আবার এক করতে। কিন্তু তোমার 3 বউয়ের হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ার কি কারণ? ওদের মনে লোভ আর হিংসে ঢুকে গেছে। ওদের একত্র করতে না পারলে এই লোভ আর হিংসে দূর হবে না। তাহলে এখন তুমি কি করতে চাইছো সেটা আমাকে বলো খুলে। আমার কাছে একটা পরিকল্পনা আছে, আমি আপনাকে পরিকল্পনাটা বলছি। আপনি পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন। তা আমি করতেই পারি, কিন্তু তোমার 3 বউ কি সোজা হবে সহজে? ওরা হচ্ছে লোভী, লোভের ব্যাপার আসলে ঠিক সোজা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি হাত মুখ ধুয়ে এসে তোমার পরিকল্পনা শুনছি। আমি বেশিক্ষণ বসতে পারবো না, ওইদিকে আবার যেতে হবে তো। 3 বউ মনে হয় বাজার থেকে এলো বলে। তা পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবে কখন? এই তো আগামীকাল থেকে কাজ শুরু করে দেওয়া হবে। আশা করছি আপনি ঠিকঠাক ভাবেই কাজটা করবেন। আচ্ছা, দেখি তোমার বউয়েরা কি করে। তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক করে দেব, বুঝেছো? কোনো চিন্তা করো না। সবকিছু ঠিক না করলে আমার সংসারটা তো ধ্বংস হয়ে যাবে। আরে বাবু, আপনি এসেছেন? গতকাল আপনার জন্য কত অপেক্ষা করছিলাম, আপনি তো আসলেন না। আমি একটু ব্যস্ত ছিলাম আসলে। আমার বাড়িতে ভোজের আয়োজন করেছি তো, তার জন্য। ভোজের আয়োজন করেছেন? কি উপলক্ষে? এমনিতেই গ্রামের সবাইকে খাওয়াবো ভাবছি, তাই এই 2 দিন আমি বাজারে আসিনি। তা তোমরা এভাবে আলাদা হয়ে কেন গেছো? আসলে বাবু, প্রত্যেকেরই তো আলাদা আলাদা সংসার আছে, সংসার তো সাজাতে হবে, তাই না? এভাবে আলাদা হয়ে তোমরা সংসার সাজাতে চাইছো? তা বেশ ভালো ভালো। তা বাবু, ভোজের জন্য আপনার মাছের প্রয়োজন হবে না? আমার থেকে মাছ নেন, একদম তাজা মাছ দেব। কেন? তোর থেকে নেবে কেন? আমার মাছ কি পচে গেছে নাকি? বাবু সবসময় আমার থেকেই মাছ নেয়। না না, তোদের কারো থেকে মাছ নেবে না বাবু, আমার একদম বেচা কেনা হয় না, আপনি আমার থেকেই মাছ নিন। এভাবে একজনের থেকে মাছ নিলে তো আমার পোষাবে না। আমার তো এতটুকু মাছে কিছুই হবে না, আমার তো অনেক মাছ লাগবে, অনেক। আপনার কত মাছ লাগবে বাবু? আপনাকে আমি মাছ এনে দেব, শুধু বলুন আপনি। সময় তো বেশি নেই, আর আমি তাজা মাছ দিয়েই ভোজের আয়োজন করতে চাই, তাই আমার 1 দিনের মধ্যেই লাগবে। তাহলে বাবু, আপনি আমাকে একদিন সময় দিন, আমি আপনাকে মাছ দেব। না না না, আমি তোমাদের থেকে মাছ নেব না। আমি যে মাছ নেব, তোমাদের 3 জনের মাছ একত্র করলেও তা হবে না। তাই বলে আপনি আমার থেকে নেবেন না? তোমরা 3 জনে আলাদা হয়ে গেছো, এখন আলাদা আলাদা মাছ আমি কিভাবে নেই বলো তো? কি রে, কে কি করবি এখন? কিছুই তো বুঝতে পারছি না। একটা কাজ করি, দেবাশিস বাবুকে কাল আসতে বলি। ঠিক আছে বাবু, আপনি কাল একবার আসবেন, আমরা আপনাকে 3 জন মিলেই মাছের ব্যবস্থা করে দেব। দেখো, হয়তো আমার সিদ্ধান্তটাই ভুল ছিল,
আমি বুঝতেই পারিনি আলাদা ব্যবসা করলে কতটা লোকসান হতে পারে। হ্যাঁ, আমিও বৌদির সাথে একমত। আমিও বুঝতে পেরেছি আলাদা ব্যবসা করাটা মোটেও সহজ কাজ নয়। আমরা বেশি লাভের আশায় আলাদা আলাদা দোকান করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের তো আগের চেয়ে অনেক কম লাভ হচ্ছে। তাহলে এখন তোমরা কি সিদ্ধান্ত নিতে চাও? যেহেতু আমরা বুঝতে পেরেছি, তাই আমরা চাইছি আগের মতো একসাথে ব্যবসা করতে। এটা তোমরা ভালো সিদ্ধান্ত নিয়েছো। এখন দেখবে আমাদের আরো বেশি লাভ হবে। তা তো হবেই দাদা। আগামীকাল তো দেবাশিস বাবু ভোজের জন্য আমাদের থেকে মাছ নেবেন। কি বলছো? দেবাশিস বাবু নিজে তোমাদের থেকে ভোজের জন্য মাছ নেবে? ভোজের জন্য তো অনেক মাছের দরকার। হ্যাঁ, আমরা দেবাশিস বাবুকে কথা দিয়েছি, যেভাবেই হোক ভোজের মাছ তাকে ব্যবস্থা করে দেবই। তাহলে তো আমাদেরকে আরো বেশি বেশি মাছ ধরতে হবে আজকে, তাই না? বেশি লাভের আশায় একটু তো কষ্ট করতেই হবে। তোমরা আর দেরি করো না, মাছ ধরা আরম্ভ করে দাও। হ্যাঁ হ্যাঁ, সেটাই করতে হবে। কিন্তু তোমরা যেন আবার আলাদা হয়ে যেও না, কেমন? না না, এক ভুল কি বারবার করব নাকি? দেবাশিস বাবু ছাড়া আমাদের অনেক খদ্দের চলে গেছে। বড্ড লোকসান হয়ে গেল বৌদি, আর কখনোই এমন কাজ করা যাবে না। ঠিক বলেছিস, এখন থেকে আমরা তিনজন মিলে পরিশ্রম করব আর ব্যবসাটা দাঁড় করাবো। আমিও বুঝতে পেরেছি অলসতা করা ভালো নয়। আসলে আমি তোমাদের উপর নির্ভর হয়ে পড়েছিলাম। আগে সব কথা বাদ দে, এখন থেকে আমরা তিনজনই পরিশ্রম করব। ঠিক আছে বৌদি, তাই হবে। কিরে কমল, হাটের থেকে ফিরলি নাকি? হ্যাঁ গো রামুদা, এই তো রোজকার মতো একটা রুই মাছ কিনে বাড়ি ফিরছি। তুই রুই মাছ কিনে বাড়ি ফিরছিস, আর আমি তো যাচ্ছি ইলিশ মাছ আনতে রে। সে তুমি আনতে পারো, কিন্তু আমার তো আর ইলিশ কেনার সামর্থ্য নেই। আরে গাধা, আমি তো রাজেশের মুখে শুনলাম হাটে নাকি ইলিশের দাম সস্তা হয়েছে, তাই তো হাটের দিকে ছুট লাগাচ্ছি রে। যদি সত্যি সত্যি আজ সস্তা ইলিশ পেয়ে যাই, তবে 5 থেকে 6 কেজি ইলিশ এনে রাখবো রে। 5 থেকে 6 কেজি। ধুর রামুদা, তুমি যে কি বলো না। হাটে ইলিশের যে দাম, ইলিশের দাম শুনেই তো আমি এই রুই মাছ কিনে বাড়ি ফিরছি। ওই বেটা রাজেশ তোমাকে মিথ্যা বলেছে গো, তোমাকে মিথ্যা বলেছে। হতে পারে রে কমল, বুঝলি তো, যদি কথাটা মিথ্যা হয়, তবে ও বেটা রাজেশকে একদিন না একদিন আচ্ছা যাই হোক, হাটটা তো আগে ঘুরে আসি, তাই না? পোড়ামুখ মিনসে কি আর এখন গেছে হাটে? সকালটা ধরে কাক পাখির মতো পথেই বসে থেকে এখন শাক ভাত রান্না করতে আসা লাগলো। আজ আসুক বাড়ি, ওর একদিন কি আমার একদিন। আরে থালা বাসন আস্তানোর শব্দ মনে হচ্ছে। ইস, বড্ড দেরি হয়ে গেল। আজ মনে হয় আর রক্ষা নেই। বউ গো, ও বউ, বউ। ওই এসেছে, মিনসের সকাল ধরে এখন আসার সময় হতো। ও বউ, তুমি এখানে? আর তা আমি সেই কখন থেকে ডেকে চলছি। তা রান্না বসাচ্ছ মনে হচ্ছে, তাই না? না 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 না, রান্না কেন বসাবো? তোমার জন্য তো পোলাও মাংস রান্না করে বসে থাকবো। বলি সেই কখন গেছো হাটে? একটু আস্তে কথা বলো বউ, আমি তো ভয় পাচ্ছি। হোমর সালা, তোমার আবার ভয় আছে নাকি? ভয় থাকলে টানা 4 ঘন্টা আমাকে বসিয়ে রাখতে নাকি? হ্যাঁ, তা দেখি এত সময় লাগিয়ে কি বাজার করবে?
ইয়ে মানে বউ, ইলিশ মাছ কেনার সাধ্য কি আর আমার আছে বলো? ইলিশ মাছের দাম তো হাটে আগুন বললে চলে গো। এত কিছু জানি না বাপু, আমার শুধু ইলিশ মাছ চাই। এইসব কচুর মাছ খেয়ে খেয়ে মুখে আমার সাদলা পড়ে গেছে। আমি ইলিশ মাছই খাবো। ইলিশ মাছ? হ্যাঁ, ইলিশ মাছ। যার নুন আনতে পান্তা ফুরায় সে নাকি খাবে ইলিশ মাছ। এত টাকা কোথায় পাবো বউ বলো? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি লক্ষ্মীর ঘটে কত টাকা জমা হতো। দরকার হলে ওটা ভেঙে তুমি আমায় ইলিশ মাছ খাওয়াবে। আচ্ছা দাঁড়াও, আজ আর লক্ষ্মীর ঘট ভাঙতে হবে না। আজ বরং এই রুই মাছটা রান্না করো, কাল না হয় আমি তোমাকে ইলিশ মাছ এনে খাওয়াবো, বুঝলে? ঠিক বলছো তো? হ্যাঁ, একদম ঠিক বলছি। তোমার ইলিশ খাওয়াতে কাল আর কোনো পিছুপা হবে না গো বউ, একদমই পিছুপা হবে না। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি মাছটা ঝোল করে তোমাকে খেতে ডাকছি। পরের দিন সকাল থেকে শুরু হলো তুমুল বেগে ঝড় বৃষ্টি। কমলাও সকাল না হতে কমলকে ঘুম থেকে ডাকতে শুরু করলো। কি গো, এখনো ঘুমিয়ে আছো যে? তা হাটে যাবে কখন? ওঠো না, এই শুনছো? আহ বউ, বাইরে বৃষ্টি, এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় একটু ঘুমাতে দাও নাকি? বৃষ্টি মাথায় যাবো কি করে হাটে বলো? বৃষ্টি মাথায় করে যাবে মানে? তুমি কি করে যাবে সেটা আমি কি জানি? আজ আমি ইলিশ মাছ চাই চাই। ভোরে তুমি উঠবে নাকি তোমার গায়ের উপর জল ঢেলে দেব? আরে না 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 না, আমি এক্ষুনি যাচ্ছি। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে? রান্নাঘর থেকে ভাঙা ছাতাটা এনে দাও দেখিনি। আমি ভাঙা ছাতা নিয়েই যাব, এনে দাও। এই নাও, এখানে 200 টাকা আছে। লক্ষ্মীর ঘর ভেঙে এই টাকা হয়েছে। এই কয় টাকা দিয়ে ভালো দেখে একটা ইলিশ আনবে। আচ্ছা আচ্ছা বেশ, আমাকে এবার ছাতাখানা এনে দাও দেখি। 200 টাকায় কি আর ইলিশ মাছ হবে রে বউ? তবুও বউয়ের আবদার, মনে যখন চেয়েছে তখন আর কি করা। ইলিশ মাছ তো আনতেই হবে, না হলে যে আমার আজ রক্ষে নেই। এই নাও, ছাতাটা ধরো দেখি। জলদি করে ফিরে এসো কিন্তু, কালকের মতো আবার হারিয়ে যেও না যেন। তুমি ফিরলে সর্ষে ইলিশ করে তবেই ভাত খাবো কিন্তু। আচ্ছা আচ্ছা বেশ বেশ, আজ আর একটুও দেরি হবে না বউ। আমি এই যাব আর এই আসব। তাহলে এবার আসি বউ আমি। না, ভিজেই তো গেলাম, এভাবে যাওয়া যায় নাকি? এবার ধানটা উঠলে ঘরে খাবার মতো ধান রেখে বাকি ধান বিক্রি করে আগে চলার মতো কিছু জিনিস কিনবো। তার ভেতরে একটা ছাতা, বৃষ্টির দিনে ছাতা ছাড়া বেরই হওয়া যায় না। আরে কমল দাদে, তাই বাদলা বৃষ্টিতে কোথায় চললে গো কমল দা? আর বলো না দাদা, হাটে যাচ্ছি, বউয়ের খুব ইলিশ খেতে ইচ্ছে হয়েছে গো, তাই তো ইলিশ কিনতে এই বাদলা বৃষ্টিতেও ছুটতে হচ্ছে গো। ও ইলিশ? আরে বলো কি দাদা, আজকের বাজারে ইলিশের যে দাম, আমি তো না কিনেই চলে এলাম গো। দাম হলে আর কি করা, বউয়ের ইচ্ছে বলে কথা। হাড়িতে ভাত না থাকলেও ইলিশ তার চাই চাই গো, ইলিশ তার চাই চাই। আচ্ছা আচ্ছা, জলদি যাও গো দাদা, বৃষ্টি হচ্ছে তো ইলিশের দোকানে একদম ভিড় জমেছে। জ্যান্ত জ্যান্ত ইলিশ, আহ, জ্যান্ত ইলিশের স্বাদই যেন আলাদা গো।
কমল হাটে গিয়ে ইলিশের দোকান থেকে একটা ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছিল। সে রাস্তা পেরিয়ে তাদের পুকুরের পাশ দিয়ে যাবার সময় পা পিছলে পুকুরের ভেতর পড়ে গেল। ওরে ইসি, কি যে ব্যথাটা পেলাম রে বাবা গো বাবা। ও বুড়ো বয়সে বাচ্চাদের মতো পিছলে গেলাম রে। এই মাছ, আমার মাছ কই? হায় হায় রে, আমার মাছটা বুঝি পুকুরের জলে হারিয়ে গেল। এবার কোন মুখে আমি বউয়ের সামনে গিয়ে দাঁড়াবো? এত বেলা হয়ে গেল, বৃষ্টি থেমে গিয়ে দুপুর হতে চললো, আর আজও লোকটার কোনো খবর নাই। কি ব্যাগ কেলে লোকরে বাবা, কোনো কাজই ঠিকভাবে করতে পারে না। ওরে, বউ আমার বারান্দায় পায়চারি করছে, কি বলবো গিয়ে? না, আর ভালো লাগে না। সত্যি বউ ঠিকই বলে, আমায় দিয়ে কোনো কাজ ঠিকভাবে হবেই না। কেন যে পুকুর পাড় দিয়ে সাবধানে এলাম না, কি যে হবে এবার। কি গো, তুমি ওইখানে দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না বউ। কি অবস্থা তোমার? কোথায় পড়ে গিয়েছিলে? গায়ে কাদামাটি লেপটে আসি তো, আর মুখটা আমার ছোট্ট কেন দেখাচ্ছে? না মানে ইয়ে মানে বলছিলাম যে। কি আমতা আমতা করছো? ভালোভাবে কথা বলো তো। মাছের জন্য সে কখন ধরে বসে আছি, তা মাছটা কোথায়? বউ, পুকুর পাড় দিয়ে আসার সময় পা পিছলে আমাদের পুকুরে পড়ে যাই। মাছটি যে কখন হাত ফসকে জলে হারিয়ে গেল বুঝতেই পারিনি। ইস, এই কথা! তুমি যে বেঁচে ফিরেছো এইটাই তো বড়। এসো এসো, উপরে উঠে এসো। কত বড় মাছটা, এত দামের ইলিশ এভাবে হারিয়ে গেল। আমার যে কি খারাপ লাগছে বউ, কি যে খারাপ লাগছে। যা গেছে তো গেছে, তা তো আর ফিরে পাওয়া যাবে না। ওটা নিয়ে তুমি আফসোস করো না। সেটা কপালে নেই, সেটা নিয়ে আফসোস করেও কোনো লাভ নেই। টাকা গুছিয়ে তুমি না হয় আবার একটা ইলিশ কিনো। আচ্ছা ঠিক আছে বউ, কাজ করে টাকা গুছিয়ে আবার তোমাকে ইলিশ এনে খাওয়াবো। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তুমি না হয় আজ দুপুরে খিচুড়ি রান্না করো। বৃষ্টির সময় খিচুড়ি কিন্তু দারুণ লাগে। আচ্ছা বেশ, আমি তাহলে রান্নাঘরে গেলাম। নে তো মা, তাড়াতাড়ি এদিকে আয়, খাবার খেয়ে নে। তোকে খাইয়ে তোর বাবাকে আবার খাবার দিতে হবে। সে লোকটা সকাল ধরে না খাওয়া। খাবো না, আমি মোটেও খাবো না। রোজ রোজ তুমি মরিচ দিয়ে ভাত দাও আমায়, মরিচ ভাত আমি আর খাবো না। আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো মা। আজ মরিচ দিয়ে ভাত খা মা। তোর বাবা সুস্থ হয়ে গেলে তোদের জন্য বড় একটা ইলিশ আনতে বলবো। তুমি তো রোজই একই কথা বলো। কই, কখনো তো ইলিশ মাছ খেতে দাওনি। ইলিশ মাছ খেতে কেমন হয় সেটাও তো আমি জানি না। তুমি আজই আমায় ইলিশ মাছ দিয়ে ভাত দেবে, তারপর আমি খাবো। এর আগে একটা ভাতও আমি খাবো না মা। আজ খেয়ে নে না মা, তুই আমার লক্ষ্মী মা। বললাম তো খাবো না, খাবো না, খাবো না। আমি ইলিশ মাছ চাই চাই। খচ্চর মেয়ে একটা, যেটা বলবি সেটাই। ভালো মন্দ তুই কিছুই বুঝিস না। যা, না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। আহ রত্না, মেয়েটাকে এভাবে মারলে কেন? সে কখন থেকে দেখছি তুই মেয়েটার উপর বকাঝকা করছিস। আর বলো না দিদি, সারাক্ষণ মেয়েটা ইলিশ মাছ করতেই থাকে। এখন তুমিই বলো, আমাদের মতো গরিব মানুষ ইলিশ মাছ কোথায় পাবে? হ্যাঁ রে বোন, আমাদের মতো গরিব মানুষদের ইলিশ খাওয়ার স্বপ্ন দেখা আর আকাশে গরু নিয়ে চড়া একই কথা। মা ঋতু, আয় মা,
আমাদের বাড়ি আজ রুই মাছের পেটি রান্না করেছি, আজ না হয় সেটা দিয়ে ভাত খাস। আমি ভাত খাবো না, মা সারাক্ষণ আমায় বকতেই থাকে। রাগ করেন না মা, রাগ করেন না। তোর চাচা আজ কাজ করে একটা বড় দেখে ইলিশ মাছ কিনে আনবে। তোর চাচা ইলিশ নিয়ে এলে আমি তোকে সেই ইলিশ দিয়ে ভাত খেতে দেব। এখন আয় তো, আমাদের বাড়ি খেতে আয়। বউ, এক গ্লাস জল দাও তো, গলাটা একদম শুকিয়ে গেছে। তুমি চলে এসেছো? আমি তো একটু পরেই তোমার জন্য খাবার নিয়ে যেতাম। এই রোদ গরমে কি আর করব, ফসলের অবস্থা খুবই খারাপ। আমি এবার মনে হয় একটা ফসলও বাড়িতে আনতে পারবো না গো বউ। বলো কি? কেন, ফসলের কি হয়েছে? ধানে এক ধরনের পোকা বের হয়েছে, সেই পোকায় ধানগুলো সব কেটে নিচ্ছে। আমার কাছে তো আর এখন পয়সাও নেই যে কীটনাশক কিনে ধানে দেব। আসলে আমারই ভুল হয়েছে। আমি যদি ইলিশ মাছ খেতে না চাইতাম তবে সেই টাকা দিয়ে কীটনাশক কিনতে পারতে, আর আমাদের ফসলের কোনো ক্ষতিও হতো না। সবার মনে খালি ইলিশ খাবার আফসোস। উহ, কবে যে ইলিশ খেতে পারবো। পারবি মা, পারবি। আমরা যদি এক পিস খাই তবে তুইও এক পিস খাবি। আমার ভালো চাচা, দেখো খুব তাড়াতাড়ি তোমরা ইলিশ মাছ খেতে পারবে, সাথে আমিও খেতে পারবো। হয়েছে, পাকা বুড়ি একটা। তোর কি খাওয়া হলো? হ্যাঁ হয়েছে তো, এই রুই মাছের পেটিটা খুব মজার ছিল, তবে ইলিশ মাছ হলে আরো ভালো হতো। আমি এখন বাড়ি গেলাম গো চাচি, আবার রাতে আসবো। আচ্ছা ঠিক আছে, যা। বাড়ি গিয়ে যেন একদম বায়না করবি না, তাহলে কিন্তু তোর মা আবার তোকে বকাঝকা করবে। দেখতে দেখতে 5 মাস কেটে গেল। কমল তার একটা ফসলও মাঠ থেকে বাড়িতে আনতে পারল না। তার সংসারে বেশ অভাব দেখা দিল। অনেক জায়গায় কাজ খুঁজল কমল, কিন্তু সে কোথাও কাজের ব্যবস্থা করতে পারল না। একদিন সে হতাশ হয়ে হাট থেকে খালি হাতে বাড়ি ফিরে এলো। আর সে পারছি না, 2 দিন হলো না খাওয়া, ঘরে সামান্য জলটুকু ছাড়া যে কিছু নেই। এ কি বউ, তোমার কি হলো? বউ, কি হলো তোমার? কিছু নেই গো, এমনিতেই শরীরটা খুব ক্লান্ত লাগছে। তা তুমি আজও খালি হাতে ফিরলে বুঝি? হ্যাঁ, তা তো ফিরলাম, কোনো কাজ যে পাইনি। হাটে অনেকের সবজির দোকানে গেলাম, চালের দোকানে গেলাম, কিন্তু কেউ আমাকে বাকি সবজি আর চাল কিছুই দিল না। সবাই দূর দূর করে আমাকে তাড়িয়ে দিল বউ। হগু, আমাদের এই অভাবে সংসারে কি তবে আমরা না খেতে পেয়ে মরবো? এমন অবস্থায় কারো কাছে তো আমরা হাতও পাততে পারবো না। ঠিক বলেছ বউ, আমাদের মতো মানুষ কারো কাছে হাত পাততে পারে না। যদি আমার কাছে কিছু টাকা থাকতো তবে আমাদের পুকুরটায় মাছ চাষ করতাম, তাও তো টুকটাক চলে যেত, তাই না? হ্যাঁ, তোমার সাথে একটা কথা বলতে ভুলে গেছি। আমাদের পুকুর ধারে যে সজনে গাছ আছে না, তাতে বেশ কিছু সজনে ধরেছে। চলো তো সজনে গুলো পেরে দিও, আজ না হয় সজনেই রান্না করব। আগে বলবে না? হাটে সজনের তো অনেক দাম, আগে বললে কিছু সজনে বিক্রি করে চাল কিনে আনতাম গো। বেশি তো হয়নি, 2-4টে, আমার তাও ঠিকভাবে মনে নেই। আসলে চিন্তা হতাশায় ইদানিং সবকিছু যেন কেমন ভুলে যাচ্ছি। চিন্তা করো না বউ, আমি না হয় কাল শহরে যাব কাজের জন্য, ঠিক একটা ব্যবস্থা হয়েই যাবে। চলো পুকুর পাড়ে একটা ঘুরাম দিয়ে আসি। গাছে ওঠার মতো শক্তিটুকু যে গায়ে নেই। গাছে তো বেশ কিছু সজনে হয়েছে গো। না উঠতে পারলে থাক, আমি না হয় হাবুদার ছোট ছেলেকে ডেকে আনি।
আরে না, কাউকে ডাকতে হবে না, আমি উঠছি। বউ, ওগুলো দেখা যায় কি? ওগুলো হ্যাঁ, এই মাছ না কি ওগুলো? আরে না, এই পুকুরে মাছ আসবে কোথা থেকে? ওমা, তাই তো, এত মাছ! ওগো, ওগো, দেখো কত মাছ চাতাল কাটছে জলে। এ তো ভারী আশ্চর্যের বিষয়, কখনো কোনো মাছই তো পুকুরে ছাড়লাম না। ওগো, এটা পরে ভেবে দেখবো গো, সজনে পরে পারবো। তুমি আগে ঘর থেকে জালটা আনো, দেখিনি কেমন হয়েছে পুকুরে মাছ, আগে সেটা দেখি। ইস, জালটা তো মনে হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছে। এতে মাছ উঠবে কি করে? যাই ওঠে উঠবে, আজকের মতো একটা মাছ হলেই হলো। কমলা বাইরে থেকে একটা বালতি নিয়ে জলদি পায়ে পুকুর ঘাটের দিকে গেল। চলে এসেছো, দাও দাও, তাড়াতাড়ি দাও। জালটা মনে হয় ইঁদুরে কেটেছে, এখানে একটা গিট দিয়ে নাও। কমল পুকুরে নেমে জালটি ফেলে আস্তে আস্তে টান দিতেই জালের ভেতর অনেকগুলো ইলিশ মাছ উঠল। ইলিশ মাছ! ইস মাছ! মা গো মা, আমাদের পুকুরে ইলিশ মাছ হয়েছে। ওগো, এইটা কিভাবে সম্ভব গো? বউ, আমি বেশ বুঝতে পেরেছি। সেদিন যে ইলিশ মাছটি আমার হাত থেকে নদীতে পড়ে গিয়েছিল না, সেই মাছটির পেটে নিশ্চয়ই ডিম ছিল, যার কারণে এতগুলো ইলিশ হয়েছে আমাদের পুকুরে। সবই কপাল গো, বুঝলে, সবই কপাল। সৃষ্টিকর্তা দেখো আমাদের একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিল। হ্যাঁ গো বউ, হ্যাঁ, আমি সজনে পেরে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি সজনে দিয়ে ইলিশ মাছ রান্না করো। সজনে দিয়ে ইলিশ মাছ, সেই স্বাদ, সেই। হ্যাঁ গো হ্যাঁ, আমার এতদিনের ইচ্ছে ইলিশ খাবার। সৃষ্টিকর্তা একসাথে কতগুলো ইলিশ দিল, আর আমার ইচ্ছেটা কিভাবে পূরণ করলো বলো তো? হ্যাঁ গো বউ, হ্যাঁ, তুমি ইলিশ খেতে চেয়েছো আর সৃষ্টিকর্তা সেটা পূরণ করবে না, সেটা হয় নাকি বলো তো? তুমি রান্নাটা বসাও, আমি আরো কিছু মাছ মেরে হাটে বিক্রি করে ফেরার পথে চাল কিনে নিয়ে আসবো গো। আচ্ছা বেশ, এবার জলদি করে সজনে গুলো পেরে দাও। তাহলে এবার যাও। আর হ্যাঁ বউ, শোনো, আজ ঋতু সহ ঋতুর মা বাবাকে আমাদের বাড়িতে সজনে দিয়ে ইলিশ মাছ খাওয়ার নেমন্ত্রণ করে এসো কিন্তু। মেয়েটাকে যে বলেছিলাম ইলিশ খাওয়ানোর কথা। তুমি না বললেও আমি যেতাম বৌদের বাড়ি। তুমি জলদি করে হাট থেকে ফিরো কিন্তু, হাট থেকে ফিরলে তবেই ভাত বসাবো। আহ, কি স্বাদ হয়েছে তরকারিটা, সজনে দিয়ে ইলিশ। ও চাচি, আমায় আরেক পিস মাছ দাও না গো চাচি। পাগলি মেয়ে, এমন ভাবে চাইছিস কেন? নে খা, আজ তোর ইচ্ছে মতো ইলিশ খা। শুধু আজ না, এখন থেকে রোজ আমাদের বাড়ি তুই ইলিশ খেতে আসবি রে মা। রোজ তোকে আমি ইলিশ মাছ খেতে দেব। রোজ ইলিশ মাছ কোথায় পাবে গো চাচা? আমাদের পুকুরে ইলিশ মাছ হয়েছে না, এই ইলিশ মাছের চাষ করব আমরা পুকুরে, এদের ভালোভাবে পরিচর্যা করব, তাহলে আর আমার পুকুর থেকে ইলিশ মাছ ফুরোবে না, আমার সংসারে আর অভাব হবে না। আমাদের মতো গরিবদের সৃষ্টিকর্তা আছে দাদা। কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। কঠিন সময়ে যে ধৈর্য ধরতে পারে, সৃষ্টিকর্তা তাকে কখনো নিরাশ করেন না। হবু কি করছোটা কি? এই ঝড়ে খেতে বসে মরবে নাকি? ফিরে এসো, এই বয়সে এমন বোকামি বানায় না।
এই বৃষ্টিতেই তো ধান পাকবে, মিমির নতুন জামা কিনতে হবে না? জামা না কিনলেও চলে, তোমার প্রাণটা যে বড় দামি। বাপ না থাকলে জীবনে আর কিছুই থাকে না। প্রাণ থাকলে সব হবে। যাও, মিমিকে গরম ভাত খাওয়াও। আমাকে নিয়ে ভেবো না, সব করতে হবে। কাজ না করলে কেউ এসে দেখবে না। সব বুঝি গো, সব বুঝি। কাজ করতে হবে, ফসল ফলানোর জন্য কষ্টও করতে হবে, আবার টাকাও উপার্জন করতে হবে বেঁচে থাকতে হলে। সবই তো বোঝো, আমার সাথে সাথে তোমারও যে অনেক বয়স বেড়েছে, টের পেয়েছো কি? ভেবে দেখেছো কখনো? আর বয়স, এখন আর তো বয়স নেই। এখন শুধু তোমাকে নিয়ে চিন্তা করি। তুমি সুস্থ থাকলে আমি ভালো। সারাটা জীবন তো আমার জন্যই ভাবলে, এভাবে আমার জন্য নিজের জীবনের কোনো শখ আহ্লাদ পূরণ করলে না। আমি কিছুই করতে পারলাম না তোমার জন্য। সবসময় আক্ষেপ করলে ভালো লাগে না, বুঝলে? আমি কি তোমায় কিছু বলেছি? সারাক্ষণ শুধু বাজে কথা। দেখলে, বৃষ্টির তেজ আরো বাড়ছে। না, এবার আর থাকা যাচ্ছে না, এবার উঠে পড়তে হবে। তাড়াতাড়ি এসো, এত ঠান্ডা পানি, আবার না ঠান্ডা লেগে যায় তোমার। দেখলি তো আমার ছাতা, শহর থেকে আনা। তোর বাবা কিনে দেবে কবে? আমার বাবা তো শহর থেকে নিয়ে এসেছে। আমার বাবা বলেছে পরশু দিনেই দেবে। সবার বাবার মতো আমার বাবাও কিছু একটা চাইলে সাথে সাথে দেবার চেষ্টা করে। পরশুদিন আবার কবে? তোর বাবা তো গরিব, গরিবরা আবার সব কিনতে পারে নাকি? গরিব হলে কি হয়? গরিবেরা কি মানুষ না, নাকি অন্য কোনো জন্তু? আমার বাবা সবচেয়ে ভালো। গরিবরা মানুষ কিনা জানি না, শুধু জানি গরিবরা কিছুই কিনতে পারে না, টাকা নেই বলে। সবকিছু কি টাকা দিয়ে কিনতে হয়? এমন অনেক কিছুই পাওয়া যায় যেটা কিনতে টাকার প্রয়োজন হয় না। খালি আছে বড় বড় কথা। কোনো জিনিস কখনো কিনতে পারে না, শুধু কথার বুলি। আসছে বাবা, তুমি একবারও কথা রাখো না, এবার রাখতেই হবে। আমাকে অনেকে অনেক কথা শোনায়। আমার জীবন কেন এত কষ্টের, কেন এত অপমানের বাবা? বাবা, আজ কাদির আবার হেসেছে। লাল ছাতা চাই বাবা, নইলে আমি স্কুলে যাব না বাবা। অনেক কষ্ট দিয়ে কথা শোনায়। মা, টাকা তো কালই দোকানে যাব, তোকে আর কথা শুনতে হবে না। টাকা কোথায়? গত মাসের ধানের টাকা তো মহাজন নিয়ে গেছে। ঘরে খাবার মতন তো কিছুই নেই। তুমি খাওয়া বন্ধ করো, আমার ছাতা চাই, না হলে আমি স্কুলে যাব না, ভাতও খাবো না। খাওয়া তো এমনি বন্ধ রে মা, ঘরে কিছুই নেই রান্নার জন্যে। আর তুই তো এখনো ছোট, কিছুই বুঝিস না। যেদিন বুঝবি সেই দিন আর কোনো কথাই গায়ে লাগবে না। আহা, এটুকু মেয়ের কাছে তুমি এসব কি বলছো? ও কি এগুলো কিছু বুঝতে পারে? বোঝাতে পারবে না কেন? বুঝতে হবে। গরিব হয়ে জন্মেছে, অনেক কিছুই বুঝতে হবে। অন্যের কথা সহ্য করতে হবে। মা, স্কুলে অন্যের কথা শুনতে হয় গরিব হওয়ার জন্যে, আবার তোমাদের কাছেও কথা শুনতে হয়। আমি কি ইচ্ছে করে গরিব হয়েছি? মারে, এত কষ্ট নিয়ে কথাগুলো বললি, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে রে মা। আমাদের কারো দোষ নেই, আমরা যে গরিব। যাদের টাকা আছে তারা গরিবের কষ্ট কিছুতেই বোঝে না। আমরা গরিব বলে আজ আমাদের এত কষ্ট। কোনো একদিন যদি একটু বড় লোক হতে পারতাম, তাহলে গরিবদের অনেক কিছু দিতাম। হ্যাঁ মা, কখনো গরিবদের কষ্ট দিয়ে কথা বলতাম না। আমারও খুব ইচ্ছে করে বড় লোক হতে। এত কষ্ট আমি কই রাখি? বাবা,
স্বামী, দুটিতেই আমি ব্যর্থ। তোমাদের কোনো কিছুই আমি পূরণ করতে পারিনি, কোনো শখ আমি পূরণ করতে পারিনি তোমাদের। তুমি কষ্ট পেও না, এখানে তোমার কোনো দোষ নেই, আমাদের কারোরই দোষ নেই। বাবা, তুমি কেঁদো না বাবা। আমি আর কখনো বড় লোক করতে চাইবো না। মা একদম ঠিক কথা বলেছে। আমার কারো কথা শুনে তোমার কাছে কিছু চাওয়াটাই ভুল হয়েছে। মারে, জীবনে অনেক মানুষ অনেক কিছু বলবে, সবকিছু শুনলে হবে না রে মা। মা, একটু কষ্ট কর, আমি তোর জন্য সত্যি ছাতা নিয়ে আসবো রে, সত্যি ছাতা নিয়ে আসবো। এই লালটা 300 টাকা, কিনবেন নাকি? দাম কিন্তু ভালোই কম। এত দাম? একটা পাতার ছাতা 300 টাকা? এত দাম কেন এই ছাতার? কি বলছো? এটা তো কম দামই বললাম। সামনে বৃষ্টিতে দাম আরো বাড়তি হবে যে। কি 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 বলছেন? এত টাকা কই পাবো? গরিবদের জন্য তো বেঁচে থাকাটাই মুশকিল। আরে করিম ভাই, তুমি ঋণ নাও, সুদ কম দেব। এছাড়া আর কোনো উপায় তো দেখি না। না 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 না, ঋণে ডুববো না, নিজেই উপায় বের করব। গরিব দেখে আজ সব কিছুতেই এত কষ্ট, সব মানুষের কথা শুনতে হয় আমার। তো খুবই মুশকিল দেখা যায়। আমি কখন তোমাকে আর কোন কথা শোনালাম? যেটা সত্যি সেটাই বললাম, যেটা তোমার জন্য একমাত্র উপায় হবে সেইটাই তো বললাম আমি। এই উপায়ে সর্বস্ব হারানো ছাড়া আর কোনো দিক থাকবে না। ঋণ নিয়ে এই বোঝা মাথায় নিয়ে সব হারানোর থেকে না খেয়ে থাকা ভালো। তুমি যাও তো বাবু, তোমার সাথে এত কথা বলে আমার সময় নষ্ট করে লাভ নেই। তুমি এখন আসতে পারো, যাও যাও, ফটো। মিমি, বাবা হেরে যাবে না, যতই কষ্ট হোক আমি পারবো। তোর বাবাকে এবার হারলে হবে না, জিততেই হবে, জিততেই হবে তোর বাবাকে। হয়তো তুমি আমাকে সাহায্য করবে। এই পাতাই তো মিমির ছাতা হতে পারে। ছোটবেলায় কত এই পাতা দিয়ে খেলতাম আমরা। বাতাসে কচু পাতা দুলছে, যেন সম্মতি জানাচ্ছে। প্রকৃতির ছাতা এবার আবার নতুন করে ব্যবহার করার জন্য। এইটা কি বৃষ্টি সামলাবে? পাতা তো ভিজে গলে যাবে। আর বৃষ্টির সময় যে দমকা হাওয়া বয়, সেটা কি এই পাতা সহ্য করতে পারবে? একবার চেষ্টা করলে ক্ষতি কি? দেখো, এই ফ্রেমে শক্ত করে বাঁধছি। আর হবে না কেন? প্রবল ইচ্ছা শক্তি থাকলে তো সব সম্ভব। আমরাও দেখি কিছু পারি কিনা। তুমি যদি রাজি হও তবে আমি তোমায় সাহায্য করব। তুমি তো জানো, তোমার কাজে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগে। মনে হয় দুজনে একটা কাজ করলে সেইটা কিছু না কিছু নিশ্চয়ই হবে। এই জন্যই তো আমি সব কাজে তোমাকে ডাকি, কারণ আমি জানি তুমি আমার পাশে থাকলে আমি পারবই পারবো। এত বছর তোমাকে কিছু না দিতে পারলেও আমাদের মাঝে ভালোবাসার কোনো কমতি নেই গো। কি যে বলো না, ভালোবাসার কমতি নেই বলেই তো আমরা ভালো আছি। জীবনে সব থেকে বড় হচ্ছে মনের মিল। মনের মিল না থাকলে টাকা পয়সা দিয়েও কিছুই হয় না। সেটা তুমি ঠিক বলেছ। আমাদের জীবনে সবকিছুর অভাব থাকলেও ভালোবাসার অভাব ছিল না। আর মনের মিল না থাকলে কি আর ভালোবাসা থাকে? এইভাবে ছাতা তৈরি হবে কিনা কে জানে, কিন্তু মিমি এটা পেয়ে খুব খুশি হবে। মেয়েটার আনন্দ আর তোমার কষ্ট, এই দুটোই যেন পূরণ হয়। ওই তো আমার জীবনের সব থেকে বড় খুশি। ছোটবেলা থেকে মেয়েটাকে কিছুই দিতে পারিনি। ছোট থেকে অন্যের খেলনা দেখে কান্না করত, কখনোই পারিনি কিছু দিতে। এখন এই ছাতাটা যদি বানিয়ে মুখে একটু হাসি ফোটাতে পারি তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই পারবে,
কখনো কারো কষ্ট বিফলে যায় না। তুমি দেখো, তুমি ঠিক পারবে। দেখো, ব্যথা পেও না যেন, এমনিতে অনেক ঘেমে গিয়েছো। ও কিছু না, কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে বলো। দেখো, মিমি খুব খুশি হবে এটা পেয়ে, খুবই খুশি হবে। এটা ছাতা না, এটা তো কচু পাতা। তুমি কখনো আমার কোনো কথাই শোনো না। কেন বাবা, তোমরা আমাকে এমন জিনিস দিয়ে কেন বোকা বানাও যেটা দেখে অন্য মানুষেরা হাসবে? মা, এই ছাতায় বাবার রাত জাগা পরিশ্রম লেগেছে, একবার ব্যবহার কর। আমি কাল সারা রাত বসে এটা বানিয়েছি আর ভেবেছি তোর খুব পছন্দ হবে। না বাবা না, এটা দেখে সবাই হাসবে। এটা আমার একদম পছন্দ হয়নি। কি বললি তুই? তোর মন এত কালো, তুই একবারও নিজের বাবাকে কষ্ট দেবার আগে ভাবলি না? তোমরাও তো একবারও আমাকে কষ্ট দেবার আগে ভাবলে না যে এটা দেখে আমি খুশি হব কিনা। আমি তো সত্যিকারের ছাতা চেয়েছি, আর তোমরা কিনা আমায় খেলনার ছাতা বানিয়ে দিলে। রাবেয়া, থাক, ওকে ওর মতন থাকতে দাও। আমার শরীরটা খুব খারাপ লাগছে। কি বলছো কি তুমি? শরীর খারাপ? শরীর খারাপ কেন লাগছে? ও কিছু না, রাতে ঘুম হয়নি তাই একটু দুর্বল লাগছে। তুমি আমাকে এক গ্লাস পানি দাও তো। সারা রাত বসে মেয়েটার জন্য ছাতা বানিয়ে তুমি অসুস্থ হয়ে পড়েছো, আর মেয়েটা সেই ছাতাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। এমন বাবা তুই কোথায় পাবি? সবসময় আমাদের কথা কত ভাবে, নিজের কথা কখনোই ভাবে না। বুকের মধ্যে অনেক কষ্ট জমা হয়ে আছে। হয়তো আমি ব্যর্থ, নিজের মেয়ে, নিজের স্ত্রী, কাউকেই কিছু দিতে পারিনি কখনো। কিন্তু আমি হাল ছাড়বো না, আমি কিছুতেই হাল ছাড়বো না। কচু রাজকন্যা, কচু রাজকন্যা, আমাদের স্কুলে একজন কচু রাজকন্যা এসেছে। কে কে দেখতে চাও? চলে এসো। করিম ভাই, মেয়েকে জঙ্গলে পাঠাবে নাকি? নাকি তুমি এবার কচুর ব্যবসা শুরু করলে? বাবা, হে কেমন ছাতা, এটা ফেলে দাও। এই ছাতার জন্য আর কত কথা শুনবে। মারে, আমাকে ক্ষমা করে দিস। তোর বাবার জন্য আজ তোকে অনেক কথা শুনতে হয়েছে। আমি চাইনি তুই এত কথা শুনিস, আমি সত্যি চাইনি। না বাবা না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। এই বৃষ্টিতে স্কুলে না গেলেই হয়, কিন্তু আমার প্রতিদিন স্কুলে যাবার জন্য তুমি এমন কাজ করলে যাতে উল্টো মানুষ তোমাকেই কথা শোনালো। এই বৃষ্টি, গরিবের গায়ে কেন লাগিস? কেন পড়িস গরিবের গায়ে? বৃষ্টি শুধু পড়বি বড় লোকদের জন্য, তাদের ছাতা আছে, আমাদের উপর পড়বি না। মিমি, এই ছাতা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা কলা গাছের ছাতা ব্যবহার করতাম। তখন আমাদের খুশি কেউ লাখ টাকা দিয়েও কিনতে পারবে না। কিন্তু সেটা তো ভালো না। এটা কেন ছাতা হলো? সবাই আজ আমাকে দেখে হাসাহাসি করেছে। আমি চাইনি যে আমার বাবা কষ্ট পাক। ভালো ছিল না কে বলেছে? এখনকার ছাতার থেকে 1000 গুণ বেশি প্রয়োজন ছিল তখন মানুষের। আর আমাদের কিন্তু অনেক স্মৃতি ছিল। এই ছাতাও একদিন স্মৃতি হবে। কিভাবে ভালো ছিল? তখন কি আপনারা আমাদের মতো ছাতা কিনতে পারতেন না? মারে, তুই এখনো অনেক ছোট, অনেক কিছুই বুঝিস না। যখন বড় হবি তখন অনেক কিছু বুঝতে পারবি রে মা। তোমাকে একটা গল্প শোনাই। তখন এখনকার মতন ছাতা এত ঘরে ঘরে ছিল না। 2-1 জন মানুষের ছাতা ছিল যারা বিদেশ থেকে নিয়ে এসেছে।
তখন বৃষ্টি হলে মানুষের একমাত্র ভরসা ছিল এই কচু পাতা। কি বলেন দাদু, এই কচু পাতা তখন সবাই ব্যবহার করতো? এতে পানি গায়ে এসে পড়তো না? কেন পড়বে মা? কচু পাতায় ওঠা পানি বেয়ে নিচে পড়ে যায়। তাই কারো মাথায় কচু পাতা থাকলে তার মাথা বা শরীরের কোনো অংশে পানি পড়ে না রে মা। এই যে ছাতা যে আবিষ্কার করেছে, সে কিন্তু কচু পাতার আলোকেই এই ছাতা বানিয়েছে। একবার নিচ থেকে ভেবে দেখো, নিজেরাই বুঝতে পারবে। আসলেই তো, একদম ঠিক কথা। আমি তো আগে কোনোদিন এভাবে ভেবে দেখিনি। মানুষ তো আসলে এটার মতো করে ছাতা বানিয়েছে। মাতব্বর সাহেবের কথা আমার মেয়ের মনে ধরেছে। এবার হয়তো সে ধীরে ধীরে সব বুঝতে পারবে। কি ঝড় শুরু হলো! আজ আমার কচু পাতার পরীক্ষা। দেখি তুই জিতিস না ছাতা জিতে যায়। তুই তো দেখছি কচু পাতার ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তাহলে সত্যি তুই কচু রাজকন্যা। দেখি আজ এই ঝড়ে কার অস্তিত্ব টিকে থাকে। আমি তো সব সময় বেশি কথা বলি, আর টাকা ছাড়া তো কোনো কিছুই কেনা অসম্ভব। আমার কচু পাতা কিনতে তো টাকা লাগেনি। তোর ছাতাটা তো অনেক দামি। হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। আর আজ মনে হয় তোর এই কচু পাতার ছাতা উড়ে গিয়ে ভেসেই যাবে রে। কোথায় তোর দামি ছাতা? আমার এই কচু পাতার ছাতা ভাঙেনি, কারণ এতে বাবার ভালোবাসা জড়িয়েছিল। আর এটা তো খুব কম দামিও না, আবার বেশি দামিও না। আসলে এটার কোনো দামই হয় না। আমায় ক্ষমা করে দিস রে মিমি। আমি আসলে অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভুলেই গিয়েছিলাম অহংকার পতনের মূল। আসলে আমিও ভুলে গিয়েছিলাম যে ভালোবাসা মিশ্রিত যে কোনো জিনিসের শক্তি অনেক দামি জিনিসের থেকেও বহু গুণ বেশি। ঠিক বলেছিস তুই। আজ থেকে আমরা বন্ধু। কখনোই কোনো জিনিস নিয়ে আমি আর হাসবো না, কিছুতেই না। আমার বাবার দেয়া ভালোবাসায় চড়ানো জিনিসটিকে আমি বারবার ফিরিয়ে দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, আর যেটা করে আমি চরম অন্যায় করেছি। যাই করিস না কেন, তোর বাবা তোকে খুবই ভালোবাসে। এই কথাটাই কিন্তু কোনো ভুল নেই। আজই তার কাছে ক্ষমা চেয়ে নিবি, কেমন? একদম ঠিক বলেছিস। বাবা আমাকে খুব ভালোবাসেন। বাবা যখন দেখলেন এই জিনিসটা বাবার পক্ষে কেনা সম্ভব নয়, তখনই বাবা যেভাবেই হোক সেটা আমাকে দেবার ব্যবস্থা করতেন। মা জানো আজ কাদেরের সাথে কি হয়েছে? না বললে জানবো কি করে? তুই তো আমাদের সেই গল্প বলিসনি। তোর ছাতায় কি জাদু লাগানো নাকি? আমারটা তো একদিনেই ভেঙে গেল, তোরটা তো আর ভাঙলো না। জাদু না, বাবার হাতের স্পর্শ। আমার বাবার সারা রাত জাগা কষ্টের তৈরি এই কচু পাতার ছাতা। আমার বাবাও তো শহরে থাকে, কিন্তু সে কখনো সময় দেয় না। শুধু মাঝে মাঝে আমাদের জন্য এসব শহুরে উপহার পাঠায়। কিন্তু বিশ্বাস কর, আমি শুধু বাবাকেই চাই। এসব উপহার আমার লাগবে না। বাবা পাশে থাকার মতো বড় উপহার আর কিছুই হতে পারে না। আমার আর কিচ্ছু লাগবে না। শুধু আমার বাবা আমাদের পাশে থাকলেই আমি খুশি। এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে? মারে, গরিব বলে, টাকা নেই বলে তোকে কিছু দিতে পারি না রে মা। আজ তুই আমাকে এত সম্মানিত করলি, আমি কি এই সম্মানের যোগ্য রে? মনে হচ্ছে যেন গর্বে আজ আমার বুকটা ফুলে উঠেছে। সব সময় সুখে থাকার জন্য টাকা ও দামি জিনিসের দরকার হয় না। সুখে থাকতে হলে দরকার ভালোবাসা আর বোঝাপড়া। আমরা সত্যি অনেক সুখী। মা একদম ঠিক বলেছে বাবা। আমরা সত্যি অনেক সুখী। সুখী হবার জন্য আমাদের টাকা পয়সার দরকার নেই।
দেখো না, কাদিরের মনে কত দুঃখ, ওদিকে ওদের কত টাকা পয়সা। আজ এই ছোট একটি বিষয় আমাদের সব ভুল বুঝাবুঝির অবসান করিয়ে দিল। মানুষের সুখে থাকতে হলে দরকার হয় ভালোবাসা ও ভালো মন্দ বোঝাপড়া। করিম ভাই, তুমি আমাদের শেখালে কিভাবে প্রকৃতিকে সম্বল করা যায়, আর কিভাবে টাকা না থাকলেও একটা জিনিসকে কাজে লাগানো যায়। এইবার বৃষ্টিতে আমাগর ভিজতে হইব না, আমরা এইবার থেকে কচু পাতার ছাতা ব্যবহার করুম। বাবা, কাল স্কুলে স্যার জিজ্ঞেস করেছিলেন আমার ছাতা কোথায় পেলাম। তারাও অনেক আগ্রহী, এত সুন্দর বুদ্ধি কিভাবে পেলাম। কি বললি? সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বললাম আমার বাবা বানিয়েছে, আর সবাই তো অবাক। বললাম আমার বাবার কষ্টে বানানো ছাতা। টাকাই সব নয়, টাকার চেয়ে কষ্টটাই বড়। দেখলি তো, আজ সবাই তোর প্রশংসা করছে, তোর বাবার প্রশংসা করছে। আমি সত্যি কখনো ভাবিনি সবাই এটা পছন্দ করবে। প্রয়োজনে আরো অনেকগুলো বানাবো আমি। তুমি আমাদের অনেক বড় উপকার করলে, অনেক বড় উপকার করলে। ছায়াও দিলে, এখন ছাতাও দিচ্ছ। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না, কখনোই ভুলবো না তোমার ঋণ। যেইখানে টাকার জোর নাই, সেইখানে ভালোবাসার জোর সবচেয়ে বড় মুদ্রা। এই মুদ্রায় করিম জিতছে। আমার বাবার হচ্ছে ভালোবাসা আর মায়ার জোর, যেটা সবার থাকে না। মূল কথা, মানুষের জীবনে টাকা পয়সা সব না। সুখে থাকতে হলে ভালোবাসা ও পারস্পরিক সম্মান বোধ সব থেকে বেশি দরকার। কাউকে না বুঝে আঘাত করা উচিত নয়, সবার কষ্টের মূল্য দেওয়া উচিত।